একবার ভাবুন তো, আপনার এক বন্ধু আপনাকে খুব যত্ন করে মাংস রান্না করে খাওয়ালো, কিন্তু পরে আপনি জানতে পারলেন সেই মাংস ছিল আসলে মানুষের মাংস। তাহলে আপনার কেমন লাগবে? আজকের ভিডিওতে আমরা এরকমই একটা কাহিনী দেখতে চলেছি। কেরালার একটি প্রত্যন্ত গ্রামের জঙ্গলে পাওয়া যায় এক মহিলার ছিন্নভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। পুলিশ সেটা নিয়ে তদন্ত শুরু করলে এমন এক জঘন্য সত্য বেরিয়ে আসে যা শুনলে যে কারো বমি হয়ে যাবে। একটা ধোঁকার প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনই এক প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে আজকের মুভিটি, যার নাম ইল্লা ভিজা পুঞ্জিরা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় কেরালা থেকে কিছুটা দূরে একটা পাহাড়ি গ্রাম পুঞ্জিরা। গ্রামটি সমতল থেকে প্রায় ৩২০০ ফুট উঁচুতে অবস্থিত এবং চারিদিকে পাহাড় ও জঙ্গলে ঘেরা। একদিন সকালে পাহাড়ের ওপরে একটা কুকুর খাবার খুঁজতে গিয়ে পলিথিন সরাতেই বের করে ফেলে একটা কাটা পা। তার মানে এখানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। এবার পরের দৃশ্যে আমরা মধু নামের একজন লোককে দেখতে পাই। মধু পেশায় এক পুলিশ অফিসার। পুঞ্জিরা গ্রামে পাহাড়ের উপরের এক পাওয়ার স্টেশনে তার পোস্টিং হয়েছে। আজকে মধুর ছুটি শেষ হওয়ায় সে বাসে করে পুঞ্জিরা গ্রামে ফিরে যাচ্ছে। বাসে মধুকে কোনো এক কারণে খুব বেশি উদাসীন দেখাচ্ছিল। কয়েক ঘন্টা পর বাস তাকে মায়াপুরী নামের এক জায়গায় নামিয়ে দেয়। সেখান থেকে জিপে করে পুঞ্জিরা গ্রামে যেতে হয়। মায়াপুরীতে নেমে বাজারের লিস্ট দেখে সে কিছু মশলাপাতি ও তেল কিনে নেয়। সেই সাথে সে একটা মাংসের মশলাও কেনে, কারণ তার ফ্রিজে অনেক ছাগলের মাংস রয়েছে। এরপর জিপে উঠে রওনা হয় পুঞ্জিরার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর জিপের ড্রাইভারকে তার স্ত্রী কল করে। মধু মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকে। ড্রাইভারের স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই ড্রাইভার স্ত্রীর সাথে খুব সুন্দর করে কথা বলছে দেখে কোনো এক কারণে মধু বেশ স্বস্তি বোধ করে। কিছু দূর যেতেই ড্রাইভার মধুকে জানায় গতরাতে অনেক বৃষ্টি ও বজ্রপাতের কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে আছে, তাই সে আর জিপ নিয়ে পাহাড়ের ওপরে যেতে পারবে না। এই কারণে মধু জিপ থেকে নেমে জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে উঠতে থাকে। পায়ে কাদা লাগায় সে ঝর্ণার কাছে গিয়ে পা ধোয়। তবে সেখানে এক গাছের গুঁড়িতে রক্ত লেগে আছে দেখে মধু খুবই ঘাবড়ে যায়। সে আন্দাজ করে আশেপাশে নিশ্চয়ই কোনো হিংস্র পশু রয়েছে, তাই সে দ্রুত পা চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মধু পাওয়ার স্টেশনের সামনে চলে আসে। তবে ভেতরে না ঢুকে পাহাড়ের টিলার উপরে বসে ড্রিঙ্কস করার জন্য ব্যাগ থেকে মদের বোতল বের করে। তখনই থমাস নামের একজন লোক সেখানে এলে মধু তাকেও মদ খেতে দেয়। থমাস হলো মধুরই একজন কলিগ। সেও এই পাওয়ার স্টেশনে কাজ করে। মধু ফিরে আসায় এবার থমাস ছুটিতে যাচ্ছে। পুঞ্জিরা পাওয়ার স্টেশনে মোট ৪ জন কাজ করে। তাদেরকে এখানে ২৪ ঘন্টা ডিউটি করতে হয়, তাই তারা সবসময় দুজন দুজন করে ডিউটি করে। দুজন ছুটিতে যায় এবং তারা ফিরে এলে বাকি দুজন ছুটিতে যায়। তাই মধু ফিরে আসায় থমাস সেদিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মধু তাকে জঙ্গলের রাস্তা দিয়ে সাবধানে যেতে বলে, কারণ জঙ্গলে সে রক্তের দাগ দেখেছে। থমাস চলে যাওয়ার পর মধু কিছুক্ষণ ড্রিঙ্কস করে স্টেশনে আসে। স্টেশনে তখন ভেনকারাম নামের আরেকজন কনস্টেবল দায়িত্বরত ছিল। ভেনকায়ামেরও আজ চলে যাওয়ার কথা, তবে মধুর সাথে যার ডিউটি ছিল সে তখনও ফিরে আসেনি। তাই আজ আর ভেনকায়াম ছুটিতে যেতে পারছে না। ভেনকায়াম আবার ছিল নিরামিষভোজী, তাই মধু সেদিন আর মাটন রান্না করে না। দুপুরে তারা সবজি খেয়েই কাটিয়ে দেয়। বিকেলে মধুর ঘুম ভাঙে ঘাস কাটা যন্ত্রের শব্দে। ভেনকায়াম স্টেশনের আশেপাশের ঘাসগুলো কেটে পরিষ্কার করছিল। তাই মধু ২ কাপ চা নিয়ে ভেনকায়ামের কাছে আসে। তখনই তাদের চোখ পড়ে একটা পরিবারের ওপর। এরা হচ্ছে একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের পরিবার। সেই পুলিশ এই পাওয়ার স্টেশনেই ২৫ বছর ডিউটি করেছিল। কয়েক বছর আগে লোকটা মারা যায়, তাই তার পরিবার স্মৃতিচারণের জন্য প্রতি বছরই এখানে ঘুরতে আসে। তারা এসে মধুর সাথে কথা বলছে, তখনই মহিলার ছোট ছেলে জয়ের মনে পড়ে যায় সে গাড়ির চাবিটা গাড়িতেই রেখে এসেছে। তাই জয় দ্রুত সেটা আনতে চায়। এদিকে বড় ছেলে সাইমন আর তার মা আশেপাশটা ঘুরে দেখতে থাকে।
হঠাৎই প্রচণ্ড বাতাস শুরু হলে বৃষ্টির আশঙ্কা পেয়ে মধু তাদেরকে স্টেশনের ভেতরে নিয়ে যায়। এইদিকে জয় তখনও ফিরে আসেনি। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। স্টেশনের ভেতরে থাকা সবাই জয়ের জন্য খুবই টেনশনে পড়ে যায়। হঠাৎ খুব জোরে বাজ পড়ার সাথে সাথে বাইরে থেকে জয়ের চিৎকার শোনা গেলে সাইমন দৌড়ে স্টেশনের বাইরে যায়। ততক্ষণে বৃষ্টিও অনেকটা কমে গেছে। ভেনকায়াম সাইমনের পিছু পিছু গিয়ে দেখে সে জয়ের লাশ ধরে কান্না করছে, অর্থাৎ একটু আগের বজ্রপাতের আঘাতে জয় মারা গেছে। মধু নিজেও এই দৃশ্য দেখে একেবারে হতভম্ব হয়ে পড়ে। সাথে সাথে স্টেশন থেকে থানায় খবর পাঠানো হয়। সন্ধ্যায় পুলিশ এসে সব ফর্মালিটি সম্পূর্ণ করে জয়ের লাশ নিয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে মধু মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে। পরদিন সকালে ঘুম ভাঙতে ভেনকায়াম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে। যাওয়ার আগে সে মধুকে জানিয়ে দেয় একটু পরেই তার কলিগ সুবি চলে আসবে। মধু ভেনকায়ামকেও জঙ্গলের রাস্তা দিয়ে সাবধানে যেতে বলে। কিছুক্ষণ পর মধু যখন ঘরে কাজে ব্যস্ত, তখন জানালা দিয়ে সে লক্ষ্য করে যে সুবি চলে এসেছে। তবে সুবি স্টেশনে না ঢুকে পাহাড়ে টিলার উপরে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে বেশ খোশ মেজাজে গল্প করছে। সুবিকে দেখেই মধু ফ্রিজ থেকে মাংস বের করে। ভেনকায়াম না থাকলে তাদের এই এক সুবিধা, যখন ইচ্ছে তখন ননভেজ রান্না করে তৃপ্তি সহকারে খাওয়া যায়। কিছুক্ষণ পর সুবি স্টেশনের ভেতরে আসে। ততক্ষণে মধুর মাংস রান্নাও শেষ হয়ে গেছে। মধু তাকে জিজ্ঞেস করে তার তো গতকাল ফিরে আসার কথা ছিল। জবাবে সুবি ফোনে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে, সামনেই আমাদের বিয়ে। সে মধুকে ইনভিটেশন কার্ড দিলে মধু হেসে তাকে শুভেচ্ছা জানায়। এরপর তারা একসাথে মাংস খেতে বসে। সুবি মধুর রান্না করা মাটন খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। তবে আগের দিনের পোড়া লাশটার কথা মনে পড়তেই মধুর বমি চলে আসে, যে কারণে সে আর খেতে পারছে না। এটা দেখে সুবি মধুর ভাগের মাটনটুকুও খেয়ে ফেলে। এরপর দুপুরে দুজনে মিলে অ্যান্টিনা ঠিক করার সময় সুবি হঠাৎ একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে। তাদের পালিত কুকুর পিঙ্কি আগের দিনের বজ্রপাতের কারণে মারা গেছে। তার দুটো ছানা মায়ের শরীরের আশেপাশেই ঘোরাঘুরি করছে। সুবি মধুকে ডাক দিলে এই দৃশ্য দেখে মধুর বেশ মন খারাপ হয়ে যায়। সে খুব যত্ন সহকারে একটা গর্ত খুঁড়ে পিঙ্কিকে মাটি চাপা দেয়। এদিকে সুবি পাহাড়ের নিচে পানি আনতে চায়। আসার সময় একটা কাপলকে সেদিকে আসতে দেখে সে কিছু একটা ভেবে রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ডটা সরিয়ে ফেলে। এরপর স্টেশনে ফিরে গান ছেড়ে উন্মাদের মতো নাচতে থাকে, কারণ এখন তার মনে খুবই আনন্দ। কিছুদিন পরেই তার বিয়ে, নতুন সংসার আর বউয়ের কথা ভেবে সে বেজায় খুশি। মধু অবশ্য সুবীর এই হাসি খুশি থাকাটা বেশ উপভোগ করছে। দুপুরে তারা আবারও একসাথে লাঞ্চ করতে বসে। সুবি মাটন দিয়ে বেশ মজা করে খাবার খেলেও মধু শুধু দুধ কলা দিয়ে ভাত খেয়ে উঠে যায়, কারণ গতদিনের লাশটার কথা সে কিছুতেই ভুলতে পারছে না। খাওয়া শেষে সুবি তড়িঘড়ি একটা দূরবীন নিয়ে পাহাড়ের টিলায় চলে যায়। তাকে এভাবে যেতে দেখে মধুও তার পিছু পিছু গিয়ে দেখে সুবি ঘুরতে আসা সেই কাপলের অন্তরঙ্গ মুহূর্তগুলো লুকিয়ে লুকিয়ে দেখছে। মধু সুবিকে কিছু না বলে সোজা কাপলটার কাছে গিয়ে তাদের বকাবকি করে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সুবিকে বলে, তুমি নিজেও তো কদিন পর এসবই করবে, তাহলে এখন একটু ধৈর্য ধরো। তখনই হঠাৎ দুজন লক্ষ্য করে পাহাড়ের নিচ থেকে একটা পুলিশের জিপ তাদের স্টেশনের দিকে আসছে। তারা দ্রুত স্টেশনে গিয়ে সব মদের বোতল সরিয়ে সবকিছু পরিষ্কার করে নিজেদের ইউনিফর্ম পরে নেয়। পাওয়ার স্টেশনে কাজ ভালোভাবে চলছে কিনা সেটা চেক আপ করতে থানা থেকে এসআই ভিনসেন্ট এসেছে। তার সাথে আরও কিছু অফিসার ও কনস্টেবল আছে। সুবি তো ইতিমধ্যেই এক লেডি কনস্টেবলের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এদিকে মধু সবার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে দেখে এসআই ভিনসেন্ট কোনো কারণে বেশ আপসেট এবং ফোনে কার সাথে অনবরত চিৎকার চেঁচামেচি করছে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে এক পুলিশ কনস্টেবল জানায় স্যারের ওয়াইফ তাদের বাচ্চাকে রেখে সামান্য এক ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। এই কারণেই স্যার শ্বশুরবাড়ির মানুষের সাথে এমন রাগারাগি করছে। এটা শুনে মধুর ভিনসেন্টের জন্য বেশ খারাপ লাগে। কিছুক্ষণ পর ভিনসেন্টের ফোনে একটা গুরুত্বপূর্ণ কল এলে সে সবাইকে নিয়ে তড়িঘড়ি করে চলে যায়। ভিনসেন্ট চলে যেতেই মধু ও সুবি আবারও নিজেদের কাজকর্ম ফেলে রেখে তাস খেলতে বসে।
সুবি সবসময় বেশ ফুরফুরে মেজাজে ছিল। তখনই হঠাৎ রেডিওতে খবর ভেসে আসে পুঞ্জিরা গ্রামের জঙ্গলে কোনো এক মহিলার কাটা হাতের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শরীরের বাকি অংশগুলো আশেপাশেই কোথাও আছে। তাই সব স্টেশন যেন নিজ নিজ দায়িত্বে সবকিছু খুঁজে দেখে এবং সন্দেহজনক কিছু দেখলেই মেইন স্টেশনে পুলিশকে খবর দেয়। এই কথা শুনে সুবি বলে, নিশ্চয়ই এটা কোনো বাঙালি ওয়ার্কারের কাজ। ওরাই কেবল এত ভয়ঙ্কর কাজ করতে পারে। কেন যে ওদেরকে এখানে কাজে নিয়ে আসে কে জানে। তবে মধু এ ব্যাপারে কিছুই বলে না। সে তাস খেলা রেখে উঠে যায় এবং বলে, এখন আর ভালো লাগছে না, পরে খেলবো। পরের দিন চা বানানোর সময় মধু লক্ষ্য করে কিছু ট্যুরিস্ট রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে চলে এসেছে। তাই সে সুবিকে বকা দিয়ে বলে, তুমি সাইনবোর্ড খুলে রেখেছো কেন? যাও ওদেরকে গিয়ে তাড়িয়ে দাও। সুবি গিয়ে ট্যুরিস্টদের চলে যেতে বললে তাদের সাথে থাকা এক পাগলাটে ব্লগার বেশ ক্ষেপে যায়। সে সুবিকে বলে, আপনি কি পুলিশ নাকি? আমাদের চলে যেতে বলার আপনি কে? সুবি বলে, আমি এখানকার পুলিশ, চুপচাপ এখান থেকে চলে যাও। সাথে সাথে সেই ব্লগার লাইভে গিয়ে সুবির ইউনিফর্ম নেই, দায়িত্ব অবহেলা করছে, এটা সেটা নিয়ে কথা বলতে থাকে। এক পর্যায়ে সুবির সাথে ওই ট্যুরিস্ট গ্রুপের প্রায় হাতাহাতি লেগে যাচ্ছিল। তখনই মধু ইউনিফর্ম পরে এসে সবাইকে লাঠির ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে পুঞ্জিরা জঙ্গলে পাওয়া সেই কাটা হাতের ব্যাপারে পুলিশ আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। তবে কারো কাছে তেমন কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। ফরেনসিক টিমের থেকে জানা যায় ভিকটিমের বয়স ৩০ থেকে ৩২-এর মধ্যে হবে। পুলিশ যাতে বডি শনাক্ত করতে না পারে তাই খুনি তার হাতের চামড়া পর্যন্ত তুলে ফেলেছে। কোনো উপায় না পেয়ে পুলিশ ডগ স্কয়ার লাগিয়ে বডির বাকি অংশগুলো খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে দুপুরে সুবি খেতে বসলে রেডিওতে ওই মহিলাকে নিয়ে একের পর এক বীভৎস খবর শুনে সে আর খেতে পারে না। তাই সে ভাতগুলো বাইরের কুকুর ছানাকে দিয়ে আসতে চায়। ছানাগুলো তাদের মায়ের কবরের পাশে ঘোরাঘুরি করছিল এবং পা দিয়ে একটা জায়গার মাটি সরাচ্ছিল। সুবি ছানাগুলোকে ডাকতে সেখানে যেতেই তার চোখ মুখ একেবারে চুপসে যায়। কারণ ছানাগুলো যে জায়গাটা খুঁড়ছিল সেখান থেকে একটা মানুষের কাটা হাত বেরিয়ে এসেছে। সুবি ভয়ে এক মুহূর্তের জন্য যেন জমে যায়। হঠাৎ পাশের ছায়ার দিকে চোখ পড়লে দেখে মধু তার মাথা বরাবর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সুবি কি করবে বুঝতে না পেরে কাটা হাতটা আগের মতোই মাটিচাপা দিয়ে এমনভাবে উঠে দাঁড়ায় যেন সে কিছুই দেখতে পায়নি। এরপর পেছনে ফিরে মধুকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার স্যার, আপনার হাতে বন্দুক কেন? মধু বলে, আমার মনে হচ্ছে আশেপাশে কোনো জঙ্গি থাকতে পারে। তখনই এক লোক জিপে করে সেখানে জেনারেটরে তেল দিতে আসে। সুবি ইনিয়ে বিনিয়ে লোকটার কাছে যাওয়ার চেষ্টা করে, তবে মধু এক মুহূর্তের জন্য লোকটাকে একা ছাড়ছিল না। সুবি ওয়াশরুমে গিয়ে ভেন্টিলেটর দিয়ে আশেপাশে পালানোর রাস্তা খুঁজতে থাকে, কেননা ইতিমধ্যেই সে বুঝে গেছে মধুর সাথে হয়তো ওই লাশের কোনো সম্পর্ক আছে। তবে তখনই হঠাৎ মধু দরজায় একের পর এক কড়া নাড়তে থাকলে সুবি বেশ ভয় পেয়ে যায়। নিজেকে স্বাভাবিক দেখানোর ভান করে সুবি দরজা খুলতেই মধু বলে, তুমি তো ওয়াশরুমে পানি না নিয়ে চলে এসেছো। এরপর মধু তাকে পানি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তখনও রেডিওতে সেই মহিলার সংবাদ জানানো হচ্ছিল। হঠাৎ ওয়াকি টকিতে খবর আসে পুঞ্জিরা পাহাড়ের নিচে এক মহিলার কাটা পা পাওয়া গেছে। মধু অবশ্য এই ব্যাপারে একদমই মাথা ঘামায় না, কিন্তু সুবি ওয়াশরুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে পাহাড়ের নিচে অনেক পুলিশের আনাগোনা দেখা যাচ্ছে। সম্ভবত ওই কাটা পা নিয়ে তারা এখানে ইনভেস্টিগেশন চালাচ্ছে। সুবি টেবিলে বসে নিজের ফোনটা চার্জ দিয়ে ফোনের নেটওয়ার্ক আনার চেষ্টা করে, তবে স্টেশনের ভেতরে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। তখন সুবি খাতায় হিসেব করার নাম করে সাহায্য চেয়ে একটা চিরকুট লিখতে থাকে, যাতে সে সেটা কোনোভাবে তেল সাপ্লাই করা লোকটাকে দিতে পারে। কিন্তু মধু এমনভাবে সুবির আশেপাশে লেগে আছে যে সুবি নোট দেওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। এইদিকে লোকটা তেল রাখা শেষ হলে সেখান থেকে চলে যায়, যার ফলে সুবির মনটা ভয়ে আরও সংকুচিত হয়ে আসে। যদিও ততক্ষণে তার আচরণে মধু বুঝে গেছে যে সুবি সবকিছু জেনে গেছে, কিন্তু তবুও সে তাকে পরীক্ষা করার জন্য তার সাথে তাস খেলতে থাকে। সুবি প্রথমে খেলতে না চাইলেও মধু তার গুলিভরা বন্দুকটা টেবিলের উপরে রাখতেই সুবি বাধ্য ছেলের মতো খেলতে আসে।
আজ মধু একের পর এক ভালো চাল দিলেও সুবীর যেন মাথা কাজ করছে না। এভাবে হঠাৎ ওয়াকি টকিতে আবারও ওই মহিলা লাশের ব্যাপারে বলা হলে সুবীর হাত থেকে তাসগুলো পড়ে যায়। এতেই মধু নিশ্চিত হয়ে যায় যে সুবি সব জেনে গেছে। হঠাৎ লাইট ফ্লিকার করে উঠলে সুবি চ্যানেল ঠিক করার নাম করে লুকিয়ে ফোন নিয়ে বাইরে যায়। এদিকে মধু লক্ষ্য করে সুবি তার ফোনটা চার্জার থেকে খুলে নিয়ে গেছে। তাই সে সাথে সাথে সুবির কাছে গিয়ে বলে, তোমার ফোনটা একটু দাও তো, আমার একটা ইমার্জেন্সি কল করতে হবে। সুবি ফোনটা দিলে মধু সেটা নিয়ে কথা বলার ভান করে পাহাড়ে টিলার ওপরে যায়। এরপর ফোন থেকে সিম বের করে ঘষে সেটা নষ্ট করে আবারও ফোনে ঢুকিয়ে সুবিকে এসে বলে, তোমার সিমে তো নেটওয়ার্ক নেই। সুবিও ফোনে নেটওয়ার্ক আসছে না দেখে বুঝতে পারে যে মধু তার সিমটা নষ্ট করে ফেলেছে। এদিকে পুলিশ ডগ স্কোয়াডের মাধ্যমে 15টা ভিন্ন ভিন্ন জায়গায় মহিলার সবগুলো বডি পার্ট খুঁজে পেয়েছে। এখন শুধু একটা কাটা হাত পাওয়া বাকি, যদিও অন্যান্য পার্ট থেকে কিছুটা করে মাংস কাটা ছিল। এরপর পুলিশ সবগুলো টুকরো নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মধু রান্না করার সময় খেয়াল করে একটা পরিবার পাহাড়ে পিকনিক করতে এসেছে। সে আবারও গিয়ে তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এই সুযোগে সুবি ওয়াকি টকির মাধ্যমে রেডিওতে খবর পাঠানোর চেষ্টা করে, তবে মেইন ওয়াকি টকি মধুর কাছে থাকায় সে আর খবর পাঠাতে পারছিল না। তাই সে চালাকি করে কন্ট্রোল সিস্টেমের পাওয়ারটাই অফ করে দেয়। সুবি জানতো কন্ট্রোল সিস্টেমের পাওয়ার অফ করলে কেউ না কেউ এখানে চেক করতে আসবে। আর হয়ও তাই। পুঞ্জিরা স্টেশনে পাওয়ার যাচ্ছে না বলে কন্ট্রোল রুম থেকে এসআই ভিনসেন্টকে সেটা চেক করতে বলা হয়। এদিকে মধু পুলিশের জিপ আসতে দেখে বুঝে যায় নিশ্চয়ই সুবি কোনো গন্ডগোল করেছে। সে দ্রুত স্টেশনের ভেতরে গিয়ে দেখে সুবি রেডিও কন্ট্রোলারটা অফ করে রেখেছে। সে সুবিকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে সে বোকার মতো মধুর দিকে তাকিয়ে থাকে। এদিকে কন্ট্রোল রুম থেকে ভিনসেন্টকে জানিয়ে দেয়া হয় পুঞ্জিরা পাওয়ার স্টেশনের রেডিও এখন কাজ করছে। তবুও ভিনসেন্ট একবার চেক করতে পাহাড়ের ওপরে আসে। সে এসে সুবিকে না দেখে তার কথা জিজ্ঞেস করলে মধু জানায় সুবি পাশের পুকুরে স্নান করতে গেছে। ভিনসেন্টের সাথে আসা বাকিরা আশেপাশে ঘোরাঘুরি করলে মধু বৃষ্টির অজুহাত দিয়ে সবাইকে স্টেশনের ভেতরে নিয়ে আসে। এরই মাঝে লেডি কনস্টেবল টয়লেটে গেলে ভিনসেন্ট কোনো কারণে বাইরে চলে যায়। মধু তার পিছু পিছু গিয়ে বলে, স্যার ওইদিকে কাল গোখরা সাপ দেখেছি, আপনি দয়া করে এই পাশে আসুন। মধু ভিনসেন্টকে অন্যদিকে নিয়ে যেতেই দেখা যায় টিলার নিচে সুবিকে হাত পা বেঁধে রাখা হয়েছে। তখনই এক কনস্টেবল এসে ভিনসেন্টকে জানায়, স্যার ইম্মারাকু অঞ্চলে ভিকটিমের মোবাইল পাওয়া গেছে, আমাদের এখনই সেখানে যেতে হবে। খবরটা পেয়েই ভিনসেন্ট সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা চলে যেতেই মধু সুবির হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। মুক্ত হতেই সুবি মধুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু মধুও তার পিছু পিছু দৌড়তে থাকে। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে মধু কোনো রকমে সুবিকে ধরে ফেলে। এরপর তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে মধু বন্দুক বের করে সুবির দিকে ধরলে সে আত্মসমর্পণ করে। মধু তখন সুবিকে নিয়ে আবারও স্টেশনে ফিরে আসে। অপরদিকে ভিনসেন্টরা গিয়ে ডিএসপিকে জানায় ভিকটিমের ফোন থেকে অনেক ইনফরমেশন পাওয়া গেছে। ভিকটিমের নাম হলো অমৃতা। সে কোয়ার্টামের বাসিন্দা এবং পেশায় মহিলাটি একজন স্কুল টিচার ছিল। অমৃতার হাজবেন্ড একজন পুলিশ অফিসার এবং তার নাম হচ্ছে মধু। তার মানে এতদিন ধরে মধুর স্ত্রীর লাশের টুকরো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এদিকে মধুরা রেডিওর খবরে জানতে পারে পুলিশ মৃত মহিলার আইডেন্টিটি শনাক্ত করে ফেলেছে। সুবিকে চেয়ারে বসিয়ে মধু টেনশনের কারণে ঢক ঢক করে অনেক গ্লাস মদ খেয়ে নেয়। সুবি মধুর দিকে তাকিয়ে বলে, স্যার আমি টিলার পাশে একটা কাটা হাত দেখেছি, হাতটা কি অমৃতার? আপনি কেন তাকে মেরেছেন? তখন মধু শান্ত গলায় বলে, আমি কাউকেই মারিনি, তবে হাতটা আমার স্ত্রী অমৃতারই। এবার সুবি বেশ ভয় পেয়ে জিজ্ঞেস করে, আপনি কেন আপনার স্ত্রীকে খুন করেছেন?
মধু রেগে গিয়ে বলে, বলছি না আমি কাউকে খুন করিনি। সুবি জিজ্ঞেস করে, তাহলে কাটা হাতটা এখানে এলো কি করে? এই প্রশ্নের উত্তর না দিয়ে মধু বলে, তুমি কি জানো বিয়ের প্রথম রাতে বউকে খুশি না করতে পারার দুঃখ কি? ডাক্তার বলেছিল এটা হয়তো হানিমুন ডিপ্রেশন। তবে অনেক বছর ট্রিটমেন্ট করেও আমি আমার ওয়াইফকে শারীরিকভাবে সুখ দিতে পারিনি। এই কারণে আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি তার পরকীয়ার সবকিছুই জানতাম। তবে তার কাছে কখনো জানতে চাইনি ছেলেটাকে, কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম। তার সুখী ছিল আমার সুখ। আমার অক্ষমতার জন্য আমি তাকে কখনোই দোষারোপ করিনি। কিন্তু আমার স্ত্রী অমৃতাও ভুল করেছিল। সে যাকে ভালোবেসেছিল সেই ব্যক্তি শুধু অমৃতার শরীরকেই ভালোবেসেছিল। একদিন আমি বাড়ি ফিরে লক্ষ্য করি মেইন দরজাটা খোলা। ধীরে ধীরে ঘরের ভিতরে গিয়ে দেখি বেডরুমের সিলিংয়ে ঝুলে রয়েছে আমার স্ত্রীর লাশ। এক মুহূর্তে আমার পুরো পৃথিবীটা শেষ হয়ে যায়। অমৃতা আমার জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। সেখানে লেখা ছিল সে আমার সাথে অন্যায় করেছে এবং সে তখন প্রেগনেন্ট ছিল। আমি যেন তাকে ক্ষমা করে দেই। আমি অমৃতার ফোন চেক করে জানতে পারি কার সাথে অমৃতার সম্পর্ক ছিল। তাই আমি সেই কালপ্রিটকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করি। ছেলেটা কেবল অমৃতার শরীর ভোগ করেছিল। তাই আমি সেদিন অমৃতার লাশটা কেটে টুকরো টুকরো করে এখানে ওখানে ফেলে আসি। এই সব ভয়ানক কথা শুনে সুবি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আর ওই ছেলেটার কি হলো? মধু ঠান্ডা গলায় বলে, ছেলেটাকে আমি অমৃতার শরীরে আসল স্বাদ পাইয়ে দিয়েছি। কিভাবে জানিস? অমৃতার শরীরের মাংস আমি ওই ছেলেটাকে খাইয়ে দিয়েছি। তুই এখানে আসার পর থেকে যে মাংস খাচ্ছিলি সেটাই ছিল অমৃতার শরীরের মাংস। এই কথা শুনে সুবি বমি করতে শুরু করে। আর এখানেই উন্মোচিত হয় এই মুভির সবথেকে বড় রহস্য। আসলে সুবির সাথে অমৃতার অবৈধ সম্পর্ক চলছিল। তবে অমৃতা প্রেগনেন্ট হয়ে যাওয়ায় সুবি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এই কষ্টে এবং মধুর সাথে অন্যায় করার অনুশোচনায় অমৃতা আত্মহত্যা করে। অন্যদিকে পুলিশরা অমৃতার ফোনের মেসেজ এবং কল লিস্ট চেক করে জানতে পারে সুবির সাথেই তার সম্পর্ক ছিল। মৃত্যুর আগে অমৃতা সুবিকে প্রেগনেন্সির কথাও জানিয়েছিল এবং তার সাথে শেষবার দেখাও করেছিল। তাই তারা ধারণা করে সুবি হচ্ছে অমৃতার খুনি। এদিকে আকাশে মেঘ করেছে দেখে মধু সুবিকে নিয়ে অ্যান্টেনার সাথে বেঁধে দেয়। এখন শুধুমাত্র একটা বজ্রপাতের অপেক্ষা। সুবি কাঁদতে কাঁদতে মধুর পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। বারবার বলতে থাকে, আমাকে ছেড়ে দেন স্যার, প্লিজ আমাকে মারবেন না। তবে মধু জানায়, আমি তোকে মারতে চাইনি, কিন্তু তুই কাটা হাতটা দেখে ফেলেছিস, তাই এবার তোকে মরতেই হবে। সুবি এবার অসহায়ের মতো কান্না করতে থাকে। অপরদিকে ভিনসেন্টের ওপর অর্ডার আসে তৎক্ষণাৎ যেন অপরাধী সুবিকে গ্রেপ্তার করা হয়। তাই সে রাতেই ভিনসেন্ট সুবিকে ধরতে বেরিয়ে পড়ে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় তাদের গাড়ি যেন আর চলছিল না। হঠাৎই একটা বিকট বজ্রপাতের সাথে তাদের গাড়িটা থেমে যায়। এরই মাঝে আতঙ্ক ও ভয় নিয়ে মধু তাদের দিকে দৌড়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মধু বলে, দেখুন স্যার, সুবির সাথে কি হয়ে গেল। ভিনসেন্ট পাহাড়ের ওপরে যেতেই দেখতে পায় সেখানে পড়ে রয়েছে সুবির নিথর মৃতদেহ। একটু আগের বজ্রপাতটা সোজা সুবির বুক চিরে মাটিতে নেমে গেছে। সকাল হতেই ফরেন্সিক টিম এসে সুবির লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। মধুকে মানসিকভাবে বিপর্যস্ত দেখে ভিনসেন্ট তাকে কিছুদিনের ছুটি কাটিয়ে আসতে বলে। তাই মধু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ভিনসেন্ট লক্ষ্য করে তার শার্টের পেছনের কিছুটা অংশ ছেঁড়া। ভিনসেন্ট প্রথমে বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তবে কিছুক্ষণ পর সুবির লাশের কাছে যেতেই কাটা তারের বেড়ায় মধুর শার্টের একটা টুকরো পাওয়া যায়। এবার ভিনসেন্ট অবাক হয়ে তাকিয়ে থাকে মধুর দিকে। ভিনসেন্ট ইতিমধ্যেই বুঝে গেছে এই সব কিছুর পেছনের মাস্টার মাইন্ড আসলে কে। তবে সে মধুকে আর কিছুই বলে না, কেননা কিছুদিন আগে তার নিজের স্ত্রীও তাকে ছেড়ে পালিয়ে গেছে, যে কারণে সে জানে এই কষ্টটা আসলে কতটা গভীর। তাই ভিনসেন্ট পাহাড়ে টিলার উপরে দাঁড়িয়ে মধুর শার্টের ছেঁড়া অংশটা বাতাসে উড়িয়ে দিয়ে তাকে সব অপরাধের দায় থেকে মুক্ত করে দেয়। আর এটা দেখিয়ে এই রিভেঞ্জ থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়ে যায়।